এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু, জেলায় জেলায় নানা অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া গোপালপুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। 23শে জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ আসে। পরিবারের দাবি, ভয়ে তিনি শুনানি কেন্দ্রে যাননি। এরপর ফের বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। বাপ্পার পরিবারের সদস্যদের তলব করা হয়। তার জেরেই আতঙ্কে বাপ্পা আত্মহত্যা করেন বলে দাবি। এসআইআর এর জন্য যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে, 10টার সময় টাইম ছিল, 11টা বেজে গেছে। তখন বলছি যে বকাবকি করছি, লাইনের ব্যাপার, বাবা চলো লাইনে যেতে হবে। বলছে এই বলে আমার ছেলে বাড়ি ফিরে এসে আর যায়নি। আমার ছেলে এসআইআর করে আমার ছেলে জীবন শেষ হয়ে গেল। 70 বছরের শেখ ইসমাইল হুগলির পোলবার হোসনেবাদ এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। শুনানি আতঙ্কেই মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। তাঁদের দাবি, শুক্রবার তাকে শুনানিতে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। মঙ্গলবার তার পরিবারের সদস্যদের শুনানি ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শুনানি কেন্দ্রে যান, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নার্সিংহোমে পাঠানো হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধুলিয়ানের লালপুরের বাসিন্দা নুরেমা বিবি, তার পরিবারের একাধিক সদস্যের নামে শুনানির নোটিশ আসে। অভিযোগ, এর জেরে নুরেমা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয়। হলো আতঙ্কতে টেনশনে ছিল, টেনশন খুব। কাগজপত্র কি নাই? সব আছে, সবকিছু থাকারও টেনশনে টেনশন কি হলো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মহিলার মৃত্যু। পরিবারের দাবি, শুনানি আতঙ্কেই মৃত্যু। গোয়ালপুকুরের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নিশা শুনানির লাইনে অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের দাবি, বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়। ও এসআইআর নোটিশ পেয়েছিল, তো ইয়েতে গিয়েছিল হিয়ারিং এ। ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তো তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল, এসআইআর এর কারণে মারা গেছে। হাওড়ার ডোমজুড়েও এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডোমজুড়ের বাসিন্দা আজিজুর রহমান, বয়স 65। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। এসআইআর যখন স্টার্ট হয়েছে তখন থেকে উনি চিন্তিত। তারপর যখন নোটিশ এসছে, এই যে টেনশনটা ওনার মাথায় ঢুকে গেছে, না কাজকাম ভালো করে করতে পারছে, দেখা হলি মুখ গুমরা যে কি হলো তোমার, মৃত্যুটা দেখা গেছে এসআইআর কারণে। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি অব্যাহত, এসআইআর শুনানি চলছে। জেলায় জেলায় হয়রানির অভিযোগ আর থামছে না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর 2 পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ জাফর আলী, বয়স 71। বৃহস্পতিবার সকালে তিনি ঘাটাল বিডিও অফিসে শুনানির জন্য হাজির। লাইনে দাঁড়ান মাথায় ট্রাঙ্ক নিয়ে। ট্রাঙ্কে করে নিয়ে যান প্রয়োজনীয় সব নথি ও দলিল। গায়ে ঝুলিয়ে নিয়ে যান শুনানির নোটিশ ও বিভিন্ন পরিচয়পত্র। ওই যে কি এসআইআর না কি হচ্ছে, সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে। সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। হুগলির সিঙ্গুর বিডিও অফিসে বৃহস্পতিবার হাজিরা দেন শ্রাবন্তী ঘোষ। বিশেষভাবে সক্ষম, একা হাঁটতে পারেন না। টোটোয় করে কোনো মতে শুনানি কেন্দ্রে নিয়ে যায় পরিবার। নাম ঠিক করার জন্য কষ্ট করে আসতে হলো।
আমাদের বাড়ির লোক নিয়ে ওকে নিয়ে এসছে তো সমস্যা পায়ে পায়ে হাতে সমস্যা। বিশেষভাবে সক্ষম এবং বয়স 85 পেরোলে বাড়িতে গিয়ে শুনানি করার কথা। কমিশনের এই নিয়মকে কমিশনই ভাঙছে বলে অভিযোগ। বিশেষভাবে সক্ষমকেও যেতে হচ্ছে শুনানিতে। আর যাদের হচ্ছে যে শুনানিতে নোটিশ দেওয়া হয়েছে তাদের বাড়ির লোক প্রয়োজনে বাড়ির লোক আসতে পারে। যা নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে বাড়ির লোক বা এমনকি বিএলও উপস্থিত থাকতে পারে। তার সত্ত্বেও কেন এসছে আমি জানি না, তা আপনার মাধ্যমে শুনলাম আমি। তো আমরা আবার বিএলওদের মাধ্যমে বলবো যাতে এরকম ধরনের লোককে নিজেদেরকে না আসতে হয়, আরেকবার বার্তা আমরা দিয়ে দেবো। মুর্শিদাবাদের ভগবানগোলার হনুমন্তনগরের বাসিন্দা মিনারা বিবি, বয়স 92। পরিবারের দাবি, দিন কয়েক আগে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়, তারপর থেকে তিনি শয্যাশায়ী। এই অবস্থাতেও বৃহস্পতিবার তাকে যেতে হয় এসআইআর শুনানিতে। আপনাকে ডেকেছে? হ্যাঁ ডেকে আছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। ভয় এসেছি বাংলা পেঠিয়ে দিও তাইলে। আমরা এই নিয়ে বারবার সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়েও বলেছি, যারা অসুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা বা যারা বাইরে কাজ করে তাদের আসার দরকার নেই। তার প্রতিনিধি হিসেবে তার বাড়ির নিকটাত্মীয় কেউ এলে হয়ে যায়। সমস্ত বিএলওদেরকেও বারবার মিটিং করে বলে দিয়েছি, এই ধরনের ব্যক্তিদের হিয়ারিং ক্যাম্পে আসার কোনো দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করে দেব। উত্তর 24 পরগনার বনগাঁর সাহেবডাঙ্গার বাসিন্দা কাঞ্চন সরকার, বয়স 98। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও যেতে হয়েছে শুনানিতে। টোটোয় করে নিয়ে যান ছেলের বউ। আমার শাশুড়ি 2002 সালে ভোটার লিস্ট নাম নেই, এমনি ভোটার আছে। আগে ভোটার ছিল? হ্যাঁ আগে ভোটার ছিল। বলছিল যে নিয়ে গেলে ভালো হবে, ওনার ভোটটা তো কাটা গেল, যদি নাম তোলা যায় ভালো হয়, তাই জন্য এসেছি। ওনার পরিবারে আমি বলে এসেছিলাম উনি অসুস্থ, উনি হিয়ারিংয়ে আসবেন না, ওনার বৌমা জানিয়ে দিয়েছিলেন সবিতা সরকার। এবং আজকে হিয়ারিং সেন্টারে কিন্তু সবিতা সরকার কাঞ্চন সরকারের হয়ে হিয়ারিং করে গেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসে বৃহস্পতিবার সকালে শুনানির জন্য লম্বা লাইন। শুনানির শুরুর পরে হঠাৎই উত্তেজনা। অভিযোগ, রিসিভড কপিতে ইআরও সই করেন কিন্তু স্ট্যাম্প মারেননি। এ নিয়ে শুনানি কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়। তার জেরে ঘন্টা দুয়েক বন্ধ থাকে শুনানি। ইআরওর দাবি তিনি স্ট্যাম্প নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে আবার শুনানি শুরু হয়। মাইক্রো অবজারভার লেট। অভিযোগ, এদিন বেলা 12টা পর্যন্ত বনগাঁ বিডিও অফিসে শুনানি শুরুই করা যায়নি। এ নিয়ে অনেকে ক্ষোভ উগড়ে দেন। কাজ হচ্ছে না, এসে দেখলাম এখনো স্যার আসেনি। এখনো কাজ হচ্ছে না বলতে দাঁড়িয়ে আছে, এখনো আসেনি, ওরা এখনো আসেনি। এখনো তো আসেনি, ম্যাডাম স্যারও তো একটা আসেনি। যেটা মানুষের কাজের সময় দাম আছে, সবাই সবাই কাজ কামাই করে দিয়ে এসেছে, সংসারেরও কাজ থাকে, পার্সোনাল ভাবেও কাজ থাকে, এগুলো একটু উনারও আসা উচিত ছিল তাড়াতাড়ি। জলপাইগুড়ির ধূপগুড়ি বিডিও অফিসে হয়রানি। অভিযোগ, সময় মতো শুনানি শুরু না হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ হয়ে পড়েন জলঢাকা ময়নাতলির বাসিন্দা মঞ্জিনা খাতুন। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তরুণীকে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি কেন্দ্রে নেতা শাসানি, মাইক্রো অবজারভারকে শাসানির অভিযোগ। সোশ্যাল মিডিয়া ভাইরাল নেতা শাসানির ভিডিও। अब पूरा साइड हो जाएगा, हम हो जाएंगे, आप अपने ड्यूटी कर रहा हूँ ना, ठीक है। हाँ ठीक है सर, थोड़ा साइड हो जाएगा। बिना रिसीव के आए हमारा ये फोटोग्राफर को ऑब्जर्वर रहेगा, हमारा साथी रहेगा और तुम्हारा रहेगा, साथ में फोटो लेगा, इनको माइनस कर क्या होगा। ইসলামপুরের ধনতলা হাই স্কুলে চাঞ্চল্য, পাল্টা কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ নেতা। আমি দেখেছি কি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে একটা মিসবিহেভের মতন কথা, যে ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। দাঁড়িয়ে আছে মহিলাগুলোর ভিতরে, আমার নজর সামনে ও মাইক্রো অবজারভার ওরাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, আগে বড়ো আগে বড়ো, এটা কি আগে বড়ো আগে বড়ো। ওই যে কাগজগুলো জমা দিতে আছে সেই জিনিসটাই আপনার দায়িত্ব আছে, ভালোভাবে নেন।
আর যদি মানুষের সঙ্গে এইরকম আপনারা নোংরায় আপনারা বিহেভ করতে থাকবেন তো আমরা ছাড়বো না। এর জন্য কালকে একটু তর্কাতর্কি হয়, ওনাকে বারণ করলেন যে ডিউটি আপনার আছে আপনি ডিউটি পালন করেন। এসআইআর শুনানি নোটিশ ঝুলন গোস্বামীকেও, ঝুলনের ভাই এবং বোনকেও শুনানি নোটিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, কি কারণে ঝুলন গোস্বামীকে এবার নোটিশ? দেখো, এসআইআর নোটিশ পেলেন এবং প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, তাকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঝুলন গোস্বামী এবং তার 2 ভাই বোন, মোট 3 জন, পরিবারের 3 ভাই বোন, তাদেরকে ডাকা হয়েছিল গত 27 তারিখ এবং আরেক বোনের ক্ষেত্রে গত 19 তারিখ। কেন ডাকা হয়েছিল? যে নোটিশ দেওয়া হয় তাতে বলা হয় ঝুলন গোস্বামীর বাবার নামের ক্ষেত্রে নিশীথ রঞ্জন গোস্বামী কোথাও লেখা আছে, নিশীথ গোস্বামী। এই যে রঞ্জন কি কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, এই সংক্রান্ত ইস্যুতেই ঝুলন গোস্বামী সহ তার পরিবারের 3 সদস্যকে শুনানিতে ডেকে পাঠানো হয়। যদিও এই খবর ঝুলন গোস্বামী পরিবার সূত্রে তার 2 ভাই বোন তারা শুনানিতে গিয়ে তাদের কাগজপত্র জমা দিয়ে এসছেন। তবে ঝুলন গোস্বামী এই মুহূর্তে তিনি WPL এ রয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সে কোচিং এর দায়িত্বে রয়েছেন, তার পক্ষে কোনোভাবেই আসা সম্ভব নয় এবং অলরেডি তিনি দেশের প্রাক্তন ভারত অধিনায়ক, যার নেতৃত্বে ভারত বিশ্বকাপ খেলেছে, যার নেতৃত্বে মহিলা ক্রিকেটের উন্নতি, সেই ঝুলন গোস্বামীকে শেষ পর্যন্ত হিয়ারিং শুনানিতে যেতে হয়নি। তার যে যাবতীয় নোটিশ সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটাতেই কাজ হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিবারের বাকি সদস্যদের চাকদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে বিডিও অফিস, সেখানে কিন্তু শুনানিতে গিয়ে দাঁড়াতে হয়েছে এবং হাজিরা দিতে হয়েছে। এবং যেটা বলা হচ্ছে কেন ডাকা হয়েছিল, আমি আরো একবার দর্শকদের জানিয়ে রাখবো, বাবার নামের ক্ষেত্রে রঞ্জন শব্দটি রয়েছে, কোথাও রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী, কোথাও রয়েছে নিশীথ গোস্বামী। সেই কারণে এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, মেহতাব হোসেনদের মতো হাই প্রোফাইল ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ডাকা হয়েছিল। একেবারে ইরন, এদিকে মেহতাব হোসেন, তাকেও কিন্তু নোটিশ। এসআইআর শুনানিতে ডাক ফুটবলার মেহতাব হোসেনকে। রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এর আগে আমরা জানি মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা, তারপর মেহতাব হোসেন, তারপর ঝুলন গোস্বামী, তাকেও কিন্তু নোটিশ। মায়ের নামের সাথে যেটা নাম দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করে, সেখানে নাকি মায়ের নাম তো নূরজাহান বেগম, এবার মায়ের নামে ওখানে নূরজাহান বেগম হুসেন আছে। এবার হুসেন হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, কেন আমাদের টাইটেলটাই তো হুসেন। 2002 তালিকা তো নাম আছে আমাদের, আমার নাম আছে 2002 তালিকায়। তা সত্ত্বেও বলছে, ফর্ম ফিল আপ করার পরে বলছে কি মায়ের নামে হুসেন আছে, তার জন্য তোমাকে আসতে হবে হিয়ারিং এ। মানে আমার কথা ছেড়ে দাও, মানে নেতাজির ফ্যামিলি যে ফ্রিডম ফাইটার, আমাদের দেশের জন্য এত কিছু করে, তার ফ্যামিলির লোককে ডাকাটা, কি বলবো আর, এত বছর দেশে খেলার পরেও যদি মানে এইটা আনবিলিভেবল, মানে এই কোনো প্ল্যানিং এর অভাব, মেন থিং প্ল্যানিং এর অভাব। আরো এক ব্রেকিং নিউজ, স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষকের তালিকা থেকে স্বরাষ্ট্র সচিবকে বাদ দিতে আর্জি, নামবাদের আর্জি জানিয়ে কমিশনকে চিঠি নবান্ন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, পশ্চিমবঙ্গ সহ আরো 4 রাজ্যে যে ভোট রয়েছে বিধানসভা, সেই বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য এ রাজ্য থেকে কয়েকজন আইএস এবং আইপিএস এর অফিসারের নাম পাঠানো হয়, যাদের মধ্যে দেখা যায় যে এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের নাম ছিল। নবান্নের তরফে সেই চিঠি আবারও চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের যে নাম রয়েছে তাদের নাম বদল করে বা তাদের অব্যাহতি দিয়ে অন্যদের নিয়োগ করা হোক, এবং সেই নামের তালিকাও আবারও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। মোট 9 জনকে অব্যাহতি দিতে বলেছে নবান্ন জাতীয় নির্বাচন কমিশনকে, যার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কয়েকটি দপ্তরের সচিবরা রয়েছেন। নবান্ন মনে করছে বিধানসভা ভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এবং সামগ্রিকভাবে এখন যে রাজ্যের উন্নয়নমুখী কাজ চলছে সেখানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন যদি তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অন্য রাজ্যে নিয়োগ করে, সেক্ষেত্রে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে বিধানসভা ভোটের কাজও ব্যাহত হতে পারে, এবং সেই কারণেই 9 জন আইএস অফিসারকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে নবান্ন, এবং তার বিকল্প হিসাবে 9 জনের নামও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে, যেখানে স্বরাষ্ট্র সচিবকেও অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে। বেশ,
নজর রাখবো পরের খবরে। সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে বিক্রি। হাসনাবাদের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। ছেনি হাতুড়ি দিয়ে খুলে নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতি, তারপর এসব বিক্রি করে দেওয়ার অভিযোগ। সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্সের কাঠামো বিক্রি করে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার হাসনাবাদে। হাসনাবাদের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চকপাটলি স্বাস্থ্য কেন্দ্র। বছর 10 আগে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স কেনা হয় সাংসদ তহবিলের টাকায়। সেই সময় সাংসদ ছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। এই অ্যাম্বুলেন্সই এলাকার ভরসা হয়ে ওঠে। শুধু তেলের খরচ দিলেই যেতে পারতেন হাসনাবাদ অথবা বারাসাত হাসপাতাল, কিন্তু মাস 6 আগে বিপত্তি। স্থানীয়দের দাবি অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায়। গাড়িটি রাস্তার পাশেই চালা ঘরে রেখে দেন চালক। অভিযোগ, এরপরই সুযোগ বুঝে একটু একটু করে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সেলিম মোল্লা। অভিযোগ, বিক্রি করে দেওয়া হয়েছে গাড়ির কাঠামো। উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তারা চান নতুন অ্যাম্বুলেন্স। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন, তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই গাছটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিলো। এখন গাড়ি কোথায়, ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলুন। আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। নিউজ 18 বাংলা। নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে উত্তেজনা পরিস্থিতি। বুধবার হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। পরিবারের দাবি অন্তঃসত্ত্বা ওই তরুণী প্রসবও করেন, কিন্তু সদ্যজাতকে তাদের দেখানোই হয়নি। শিশু চুরির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার। থানায় অভিযোগ জানায়। হাসপাতালের দাবি, তরুণী গর্ভবতী ছিলেনই না। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা মাম্পি খাতুন বুধবার কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি হন। তার দাবি, কৃষ্ণনগর হাসপাতালে তার চেক আপ চলছিল। বুধবার ওটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বাচ্চার জন্ম দেন বলেও দাবি। শিশুর কান্নাও নাকি শুনতে পান, কিন্তু সদ্যজাতকে তার কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাম্পি খাতুনের দাবি, ডাক্তাররা তাকে বলেন গর্ভে নাকি বাচ্চাই ছিল না। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি। তারপর ডাক্তার আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই, ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। মাম্পির পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে শিশু চুরি গিয়েছে। এই অভিযোগে হাসপাতালে তারা বিক্ষোভ দেখান। কৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ করে। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাম্পি খাতুনের চেক আপ চলছিল। পরিবারের দাবি, মেডিকেল রিপোর্টে ভ্রূণের বয়স, ভ্রূণের হার্ট রেট এবং প্রসবের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। তারপর তরুণী হাসপাতালে ভর্তি হন। তাহলে এখন শিশু কোথায় গেল, প্রশ্ন পরিবারের। মায়ের পেটে বাচ্চা ছিল, তার হার্টবিটও চলছিল, মায়ের ইউএসজি 4 বার হয়েছে, সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। এবং তো 21/1/26-এও মা ইউএসজি করিয়েছে এই সদর জেলা হাসপাতাল থেকে। তো সেদিনকেও বাচ্চার হার্টবিট বা বাচ্চার ওজন 2 কেজি 483 গ্রাম ছিল। এখন হঠাৎ কি করে হয় যে একটা মা গর্ভবতী নেই, আর গর্ভবতী না থাকা সত্ত্বেও সে ডেলিভারি করাতে আসে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন না।
এটা ফ্যান্টম প্রেগন্যান্সি, সিউডোসাইসিস। এটি এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে গর্ভবতী না হয়েও কেউ নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করে। গর্ভধারণের প্রবল ইচ্ছে বা মানসিক চাপ থেকে এমন হতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার নানা লক্ষণ দেখা দিতে পারে। স্পেশালিস্টরা দেখেছেন পেশেন্টকে দেখে ডায়াগনোসিস দিয়েছেন সিউডোসাইসিস করে। পেটে কোনো বাচ্চা ছিল না, কোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনোটাই হয়নি। এক্সামিন করে তাকে বলা হয়েছে তার সিউডোসাইসিস আছে, তার বাড়ির লোককেও জানানো হয়। আমাদের কাছে তার কোনো ডেলিভারি হয়নি। 22,000 প্রেগনেন্সির মধ্যে হয়তো 1 থেকে 3 জনের ফ্যান্টাম প্রেগনেন্সি হতে পারে। ফ্যান্টাম প্রেগনেন্সিটা হলো অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। এগুলো কাদের মধ্যে পাওয়া যায়? যে খুব তীব্রভাবে মা হতে চাইছে অথচ সে মা হতে পারছে না, পেশেন্ট পুরোপুরি কনভিন্স যে সে প্রেগনেন্ট। এইগুলো বেসিক্যালি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বুধবার সন্ধ্যে কীর্ণাহার সোনার দোকানে ডাকাতি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় 2 দুষ্কৃতী। তখন দোকানের বাইরে গাড়িতে বসে আরও 4 জন। লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। গ্রেপ্তার 2, আটক 1, বাজেয়াপ্ত গাড়ি। সোনার দোকানে লুটপাট, তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। এ ছবি বীরভূমের কীর্ণাহারের। নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড। এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান। বুধবার তখন সন্ধে 7টা। দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী। অভিযোগ, তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী। সোনার আংটি দেখতে চায়, সেই মতো আংটি দেখানো হয়। অভিযোগ, তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরো একজন। দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন। তখন সে মাস্ক এবং মাঙ্কি ক্যাপ খুলে ফেলে। দুজনে আগ্নেয়াস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায়। প্রায় 15 মিনিটে অপারেশন শেষ। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি। সেখানে বসে পাহারা দিচ্ছিল 4 জন। সেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। 2 জন আছে, কাস্টমার এসেছে, একটা আংটি নেবে পড়ে। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাঙ্কি ক্যাপও পরেছিল। তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে 2 জন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে 1 2 জন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। 2টো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল। সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। ইনার ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত। কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসার যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন। টোটাল এখন অবধি 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর 4 জন এখানে আমাদের থানায় আছে, যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি। একটা আর্মস আমরা রিকভারি করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।